প্রসূনদা, এই যে আবিদদাও যেটা বললেন যে যে ডুপ্লিকেট ভোটার ধরার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হতো অতীতে হয়েছে, কিন্তু সেটা ব্যবহার করা হয়নি। এত ডুপ্লিকেট ভোটার রয়ে গেছে যার যে সমস্ত তথ্য উঠে আসছে, এবং কমিশনের কাছে কোনো প্রশ্নেরই কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। রিপোর্টার্স কালেকটিভের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে, বারবার বলা হয়েছে, কিন্তু তারা কোনো উত্তর দেননি, বরং বলেছেন যে নির্বাচনী বিধি চালু রয়েছে, সুতরাং ভেবে চিন্তে লিখুন, এই ধরনের কথা বলা হয়েছে। সব মিলিয়ে কি হচ্ছে, মানুষ ভরসার জায়গাটা কোথায় রাখবে, ভরসাটা রাখবে কোথায়? কি উদ্দেশ্যে করলো সে উদ্দেশ্য ডিমনিটাইজেশনের মতোই পরিষ্কার। ডিমনিটাইজেশন করা হয়েছিল কারণ কি? কারণ বিজেপির বিভিন্ন লোকের যে অ্যাকাউন্টে টাকা ছিল সেটাকে সাইফন অফ করে আলটিমেটলি বিজেপির অ্যাকাউন্টে ভরা এবং অন্যদের অ্যাকাউন্টগুলোকে বন্ধ করা। তার পরিমাণে বিজেপি 2016-তে ডিমনিটাইজেশন করার পরে যে কোটি কোটি টাকার ফান্ড করেছে, বিভিন্ন জায়গায় অফিস করেছে, এবং লক্ষ্য করলে দেখা যাবে এই আদানির উত্থান কিন্তু 17 সাল থেকে ঘটেছে। ওই ডিমনিটাইজেশনের টাকা ঘুরপথে আদানির অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ, এবং তার ফলেই আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়েছে এবং বিজেপি কেউ ধরতে পারে। এই ক্ষেত্রেও যে উদ্দেশ্য সেটা হচ্ছে সফল। এই ক্ষেত্রে উদ্দেশ্য একটাই ছিল যে বিরোধী ভোটারদের ভোট, আমি বিরোধীদের যারা ভোট দেয় মোটামুটি বোঝা যায় তাদেরকে আমরা বাদ দেবো, বাদ করে এমন একটা ইলেকটোরেট তৈরি করব যেখানে বিজেপি প্রচুর আসনে ল্যান্ডস্লাইড ভিত্তিতে জিত। আর কংগ্রেস এইটা ধরতে পেরেছিল। কংগ্রেস বড় পার্টি, সর্বভারতীয় পার্টি, যে কারণে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করেছিলেন এই ভোটার তালিকা ফাইনাল ড্রাফট লিস্টের আগে। ফলে বিহারের মানুষ কিছুটা সচেতন হয়, হইচই হয়, মিডিয়াতে দেখা হয়। কিন্তু মিডিয়াতে আপনাদের এখানেও দেখিয়েছিলেন, অজিত অঞ্জুম দেখিয়েছিল যে যেভাবে লোকের নাম বাদ দেওয়া হচ্ছে এবং বিএলওরা নিজেরাই সই করছে, তার একটা ক্ষেত্রেও কোনো সুপ্রিম কোর্ট বা সরকার বা সরকার তো করবে, ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি। অর্থাৎ দুর্নীতি প্রথম থেকেই ছিল, যেভাবে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু একটা জেনারেল রেজিস্ট্যান্সের মধ্যে পড়ে তবু কিছু লোকের নাম নতুন করে ইনক্লুড করা হয়, লোকে গিয়ে আবার বলে, হাই হাঙ্গামা করে গ্রামাঞ্চলে, তাদের নাম ঢোকে। কিন্তু যে 3,66,000 ফাইনাল বাদ গেল বলা হচ্ছে, যদি ধরে নি সেটাই বাদ গেল, তো তারা তো প্রথম কথা গত বছর দুটো দলের মধ্যে অর্থাৎ মহাগঠবন্ধন এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান 3 লক্ষেরও কম ছিল, তাতেই তারা সরকার গড়ে ফেলেছিল। সুতরাং 3 লক্ষ একটা বড়, 66 লাখ একটা বড় ভোটার সরকারের গড়ে ফেলার পক্ষে সেটা বড় ব্যবধান। এবং যেখানে লাস্ট যে ভোটার সমীক্ষা সে ভোটার করেছে, দেখা যাচ্ছে মাত্র 1% গ্যাপ আছে দুটো দলের মধ্যে। ওখানে তেজস্বী কিন্তু মুখ্যমন্ত্রী পছন্দতে ডাবল জায়গায় এগিয়ে রয়েছে। এবার আসি যে উদ্দেশ্যে করা হচ্ছিল বলে জ্ঞানেশ কুমার থেকে শুরু করে নরেন্দ্র মোদী, অমিত শাহ সবাই মিলে বলছিলেন যে বিদেশি নাগরিক চিহ্নিত কর। সেটা যোগেন্দ্র যাদব খুব পরিষ্কার করে লিখেছেন, পরে আরো পরিষ্কার হয়েছে যে এত এক্সারসাইজ করে মাত্র 390 জন বিদেশি নাগরিক হিসেবে পাওয়া গেছে। অর্থাৎ অবজেকশন এসেছিল 1087, তার মধ্যে 390 জন বিদেশি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। এবার ওরা যেটা প্রচার করছিল অর্থাৎ বিজেপি, যে বাংলাদেশি এবং রোহিঙ্গাতে ভরে গেছে বিহার। কতজন পাওয়া গেছে? মাত্র 76। অর্থাৎ টোটাল যদি ভোটার সংখ্যা হয় আমি ধরে নিই 7.5 কোটি, অ্যাভারেজে 7.5 কোটি 76 কত হয়? 0.000001%। এই সামান্য সংখ্যকের জন্য মিথ্যে একটা প্রচারকে, প্রপাগান্ডাকে সামনে আনার জন্য এই পুরো প্রক্রিয়াটাকে করা হয়েছে এবং সেটা ধরাও পড়ে গেছে। এখন ওদের দোকান কাটার কোনো লজ্জা নেই, বিজেপি তো লজ্জার কোনো থাকার কথাও নয়, তারা ওই প্রপাগান্ডাটাই চালিয়ে যাবে। ঠিক পশ্চিমবঙ্গে যেভাবে শুভেন্দু অধিকারী বলছে যে 1.5 কোটি রোহিঙ্গা, 1,20,00,000 রোহিঙ্গা, বিহারেও এই কথা বলা হচ্ছিল। এবং যোগেন্দ্র যাদব আরো পরিষ্কার ভাবে দেখিয়েছিলেন সবচেয়ে বেশি রোহিঙ্গা যেখানে ঢুকেছে বলা হচ্ছে বা বাংলাদেশি সীমাঞ্চল, কাটিহার, পূর্ণিয়া, মাধেপুরা, সহরসা। আমিও ওই এলাকার সাংবাদিকদের সাথে কথা বলেছিলাম, সেখানে মাত্র 10 জন বিদেশি নাগরিক চিহ্নিত হয়েছে, তার মধ্যে 5 জন মুসলমান, তার মধ্যে 2 জন আবার মারাও গেছে। তাহলে যে কথা বলা হচ্ছিল আর বাস্তব একেবারে বিপরীত। আসলে উদ্দেশ্য প্রথম থেকেই ছিল একটা, সেই উদ্দেশ্য ছিল যে দলিত, মুসলিম, ওবিসি একটা বড় সেকশন বা স্ট্রং হোল্ড অফ অপোজিশন, সেইখান থেকে দেখে তাদের ভোটারদের নাম বাদ দেওয়া। সেই কাজটাই তারা অনেক অংশে সফল হয়েছে।
কিন্তু কিছু অংশ আটকে গেছে হইচই মামলা মকদ্দমা হওয়ায়। তা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা কিন্তু কিছুটা সফল হয়েছে, যে সাফল্যের উপর ভিত্তি করে আগামী দিনকে এনডিএ সরকার গঠনের স্বপ্ন দেখছে। ভোটার তালিকাটা জ্ঞানেশ কুমার একটা ফ্রড ভোটার তালিকা যে প্রকাশ করেছেন, এটা মানুষের সামনে পরিষ্কার। কিন্তু সুপ্রিম কোর্টের দীর্ঘসূত্রতা মামলা এগুলো চলবেই, ততক্ষণে ভোটও হয়ে যাবে। দ্বিতীয় কথা, ইলেকশন কমিশন বারবার বলছিল কি 2003 সালে যে ইন্টেন্সিভ ভোটার রিভিশন হচ্ছিল সেটাকে সূত্র ধরেই আমরা করেছি। আমি তখন আপনাদের চ্যানেলেও বলেছিলাম, আমার মনে আছে 2003 সালে বাড়িতে এসে বাড়িতে কতজন পূর্ণ লোক ভোটার কিনা, যেহেতু আমার ছেলেরা তখন ছোট ছিল তারা ভোটার হয়নি, ওইগুলো থেকে নাম কাটা বাদ যাওয়া ইত্যাদি প্রক্রিয়ায়, বা আমার বাবা আগেই মারা গেছিলেন তার নামটা সত্যি সত্যি বাদ গেছে কিনা এগুলো হচ্ছিল। কালকে যোগেন্দ্র যাদব নিজের ভিডিওতে আরো এটা পরিষ্কার করেছেন। তখন এইভাবে বিএলওদের হাতে ফর্ম চলে গেল আর তারা ইচ্ছে মতো নাম বসানো আর বাদ দিলে ঘটনা কোনোদিনই হয়। মুশকিল হচ্ছে এই যে বিরোধী দলগুলো, মমতা ব্যানার্জির দলই বলুন, লালু যাদবের দলই বলুন, অখিলেশের দলই বলুন, স্ট্যালিনই বলুন বা কংগ্রেসই বলুন, তারা তো আরএসএস এর মতো সারাদিন 24 ঘন্টা 24/7 পলিটিক্স করতেও পারেন না, ওইরকম কুট কাজে লগ্নও থাকতে পারেন। আর এরা কিন্তু এই কুট ষড়যন্ত্রকারী কাজের মধ্যেই তার এক্সপার্টাইজ। তারা এই কাজটা মিথ্যে কথা বলে বলে তার এক্সপার্ট। তারা বারবার বলছিল 2003-এ হয়েছে তখন আপত্তি ওঠেনি, তাহলে এখন কেন হবে না? মমতা ব্যানার্জির মুশকিল হচ্ছে 2003 সালে এই কাজটা করানোর জন্য মমতা ব্যানার্জি অসম্ভব উদ্গ্রীব ছিলেন। তো ফলে তখন সেটা হয়েছিল বামফ্রন্ট বিরোধী কাজ, এখন মমতা চিন্তায় পড়েছে। মাঝখান থেকে যে সমস্যা হয়েছে আমাদের রাজ্যে, এই বিএলওরা তাহলে কোথায় যাবে কি যাবে। আজকে একটি ব্যাংকে গেছিলাম, দুটি ন্যাশনালাইজ ব্যাংকে কর্মচারী নেই, সব বিএলও ট্রেনিং এ চলে গেছেন অফিসার। অর্থাৎ আমাদের রাজ্যে এসআইআর হওয়ার আগে যদি এই অবস্থা হয়, আপনি চিন্তা করুন বিহারে ভোট সামনে, অলরেডি সমস্ত কিছু ট্রেনিং পর্ব চলছে কিভাবে ভোট হবে। তো এই নাম তোলার যে অফিসাররা থাকবে তারা কোথায়, তাদের পাওয়াই যাবে না, কারণ তারা অলরেডি প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার হিসেবে ট্রেনিং এ চলে যাবেন এই বিএলও, তাদেরকেই পাবে না। ফলে এদের নাম আর উঠবে না। বিজেপি ত্রুটিপূর্ণ তালিকা করার ব্যাপারে অত্যন্ত পরিকল্পনা ষড়যন্ত্র করে এগিয়েছিল, সেই কাজে তারা শতকরা 70%, 80% সফল হয়েছে, 100% হতে পারেনি, বা বলা চলে 50% হয়েছে বা 40% হয়েছে, 100% হতে পারেনি, কিন্তু সফল কিছুটা তো হয়েইছে। এবং এই উদ্দেশ্যে জ্ঞানেশ কুমারের মতো কলঙ্কজনক একজন চিফ ইলেকশন অফিসার পূর্ণ মদত দিয়েছেন। ঠিক নোটবন্দিতে খুব ভালো উদাহরণ দিয়েছেন আমাদের মাননীয় প্যানেলিস্ট, যে নোটবন্দিতে যেরকম এখন দেখা যাচ্ছে যে কারেন্সি নোট বেশি বাজারে চলে এসছে 2016-র আগে, ঠিক সেই জিনিসই বিহারের ভোটার তালিকাতেও হয়েছে এবং অত্যন্ত পরিকল্পনা মাফিক ভোটার ব্যাপারটাই করা হয়েছে।